ত্রিধা বোনের চোখের পানি মুছে ভরসা দিয়ে বলল, আপু, সব কিছু ঠিক হয়ে যাবে। আপু, তুমি টেনশন করিও না। অতঃপর বহু কষ্টে আহিয়াকে বুঝিয়ে শান্ত করে রেডি করিয়ে দিয়ে নিচে রেডি হতে গেল। এই আদিবা, পুরো ডিমটা খেয়ে শেষ কর, নাহলে আয়ানকে বলবো তোকে নিয়ে না যেতে। রায়ের কথা শুনে আদিবা দৌড়ে গিয়ে বাবার কোলে চড়ে বসল। তারপর ছোট্ট হাতে বাবার দুই গাল নিজের দিকে ফিরিয়ে বলল, বলো বাবা, আমি খেলে কি লিপস্টিক চলে যাবে না? আদি মাথা নেড়ে বলল, না, যাবে না। আদিবা কান্নারত কণ্ঠে বলল, বলো যাবে। তুমি আম্মুকে বলো ডিম খেলে লিপস্টিক চলে যাবে। মেয়ের কান্না থামাতে আদি মেয়ের মায়ের দিকে তাকিয়ে বলল, ডিম খেলে আমার মেয়ের লিপস্টিক চলে যাবে, তাই এখন আমার মেয়ে ডিম খাবে না। এটা শুনে আদিবা খিলখিলিয়ে হেসে উঠল। রাই ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনিও কি ওর মতো বাচ্চা হয়ে গেছেন? আদি মৃদু হেসে বলল, আগে আমার মেয়ে, তারপর বাকি সব। আদিবা পাপার গলা জড়িয়ে ধরে মিষ্টি কণ্ঠে বলল, আই লাভ ইউ পাপা। আদি মেয়ের গালে একটা চুমু দিয়ে বলল, আই লাভ ইউ টু মা। পাশেই বসে আছেন আলী আহমেদ খান, মোজামেল খান ও ইকবাল খান। ওদের বাপ মেয়ের ভালোবাসা দেখে ওনারাও হাসলেন। তখনই দু আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে সিঁড়ি দিয়ে নামলো আহিয়ান। আলী আহমেদ খান ওকে দেখে কাছে ডাকতে আহিয়ান গিয়ে পাশে বসল। কোথায় যাচ্ছ দাদু ভাই? এই তো দাদু, সামনেই যাব, বোনদের নিয়ে একটু ঘুরিয়ে আসি। যাও। এত বছর ত্রিধারানী ঈদের দিনে বাইরে যাওয়ার জন্য অনেক ছটফট করেছে, কিন্তু কখনো ওকে একা ঈদের দিন বেরোতে দিতাম না। এবছর তোমরা সবাই আছো, তাই ওকে নিয়ে একটু সবাই ঘুরে এসো। আহিয়ান এবার মৃদু হেসে বলল, হুম। তখনই পাশে এসে বসলো আবির ও তানভীর। আবির কিচেনের দিকে তাকিয়ে জোরে চেঁচিয়ে বলল, আহিয়া রামু, আমাকে একটা কফি দিও। মেঘ কিচেন থেকে বলল, আনছি, একটু অপেক্ষা করুন। তানভীর আয়ানকে দেখে বলল, কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মামা, ভাবলাম ত্রিধা, আহিয়া ও আদিবাকে নিয়ে একটু ঘুরে আসে। ভালো হয়েছে, যা। সামনের বছর কে কোথায় থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। কেন মামা? তানভীর আয়ানের প্রশ্নের উত্তর না দিয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ঈদের পর তো সৈকতের দেশে ফেরার কথা, তাহলে কবে ফিরবে? আবির এতক্ষণ একটা ম্যাগাজিন পড়ছিল। ম্যাগাজিনের পাতা থেকে চোখ সরিয়ে তানভীর দিকে তাকিয়ে বলল, বলেছে তো আগামী মাসে ফিরবে। তারপর আবির বাবা ও চাচাদের দিকে তাকিয়ে বলল, সেদিন সৈকতের আপু বলেছিল এবার সৈকত দেশে ফিরলে আহিয়া ও সৈকতের বিয়েটা সেরে ফেলতে চায়। এটা শুনে মোজাম্মেল খান বললেন, এটা তো ভালো খবর। সামনের সপ্তাহে আসবের মেয়ের বিয়েটা শেষ হোক, তারপর না হয় আহিয়ার বিয়ের প্রস্তুতি নেওয়া যাবে। মেঘ কফি এনে আবিরের হাতে দিয়ে বলল, কার বিয়ের আলোচনা হচ্ছে? মেঘের কথায় জবাবে আবির বলল, আহিয়া ও সৈকতের বিয়ের কথা বলছিলাম। মেঘ মৃদু হেসে বলল, ছেলে হিসেবে সৈকত কিন্তু অনেক ভালো, কথাবার্তা সভ্য মার্জিত, তবে এহসান নেওয়াজও কম নয়। দুজনেই ভালো। মাশাআল্লাহ, আমাদের মেয়েদের ভাগ্য সত্যিই অনেক ভালো। তখনই সবার মাঝ থেকে আহিয়ান বলল, তুমি মনে হয় একটু ভুল বললে মাম্মা। আমাদের বাড়ির মেয়েদের জন্য কেউই যোগ্য নয়। আমার বোন রত্ন, তার সাথে মানাবে আরও ইয়াং কাউকে। সৈকত গুনে গুনে আহিয়ানের 8 বছরের সৈকত গুনে গুনে আহিয়ার 8 বছরের বড়। আমার বোন এমন পাত্র ডিজার্ভ করে না। আর রইল ত্রিধার কথা, তাহলে বলবো ও এখনও স্টুডেন্ট। ওর জীবনে এখনও অনেক কিছু পড়ে আছে, তাই তোমাদের ওর জন্য পাত্র ঠিক করে রাখা উচিত হয়নি। আহিয়ানের দীর্ঘ কথা শেষে আবির বলল, তুমি এখনও ছোট আহিয়ান, তাই দুনিয়ার অনেক কিছুই তোমার অজানা। তোমার মাম্মা ও আমার বয়সের গ্যাপ অনেক, কিন্তু আমরা দুজনেই তো সুখে আছি, তাহলে ওরা কেন থাকবে না? আহিয়ান বাবাকে বোঝানোর ভঙ্গিতে বলল, বাবা, যুগ পরিবর্তন হয়েছে। এখনকার জেনারেশনের বেশিরভাগ ছেলেমেয়েরাই নিজের পছন্দে বিয়ে করে। তুমি কি বলতে চাও, সৈকতকে আহিয়ার পছন্দ না? এমন কিছু তো আহিয়া আমাদের কাউকে কখনো বলেনি। অপছন্দের কথা যেমন বলেনি, তেমন তো পছন্দের কথাও বলেনি। তোমাদের উচিত আগে আহিয়ার সাথে কথা বলা, আহিয়া কাকে চায় কি চায় শোনা। তখনই আহিয়ানের চোখ গেল শ্রেণীর দিকে। সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে আহিয়া ও ত্রিধা। দুজনের মুখশ্রীতে অমাবস্যার অন্ধকার নেমে এসেছে। আহিয়ান চাচ্চুর কোল থেকে আদিবাকে কোলে নিয়ে আস্তে করে বলল, আসছি। বলে আহিয়া ও ত্রিধাকে নিয়ে বেরিয়ে গেল। আবির চুপচাপ স্থির দৃষ্টিতে ছেলের প্রস্থান দেখল। আহিয়ানের আজকাল অনেক পরিবর্তন এসেছে। ছেলেটা কি বোঝাতে চায় আবির মাঝে মধ্যে সেটা বোঝে না। সে তো কোনোদিন ছেলেমেয়ের উপর কোনো কিছু নিয়ে জোর করেনি, তাহলে আজকে আহানের কথায় যেন অন্যরকম সুর পাওয়া গেল।
তাহলে কি সৈকতের সাথে আহিয়ার বিয়ের সিদ্ধান্তটা ভুল? আবিরকে চুপ করে থাকতে দেখে পাশ থেকে তানভীর বলে উঠল। ভাইয়া, কি এত ভাবছো? আবির মৃদু কণ্ঠে বলল, তেমন কিছু না, কিন্তু তার চোখে মুখে চিন্তার ছাপ। ঠিক তখনই তানভীর আবারও বলে উঠল, জানো ভাইয়া, ত্রিধাও কিছুদিন আগে আমাকে ঠিক এই কথাটাই বলেছে। আবির ঘুরে তাকিয়ে বলল, কি? তানভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটা কয়েক মাস আগে বলেছে এহসানকে বিয়ে করার জন্য সে ওয়াদাবদ্ধ হতে পারবে না। 3 বছরের পরে সিদ্ধান্ত সে 3 বছর পরেই নিতে চায়। 3 বছর পর যদি ওর ইচ্ছে হয় ও এহসানকে বিয়ে করবে, নতুবা নয়। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমরাও তো এহসানকে কোনো ওয়াদা দেইনি যে ত্রিধাকে ওর সাথে বিয়ে দিতেই হবে। তখনই হঠাৎ পাশ থেকে আদি বলল, কিন্তু ভাইয়া, এহসানের পরিবারের সাথে তো সম্পর্কটা গাঢ় হয়ে গেছে। তুমি কি হঠাৎ করে চাইলেই সব সম্পর্ক ভেঙে ফেলতে পারবে? আবির এবার কঠিন কণ্ঠে বলল, আমার কাছে আমার ছেলে মেয়েদের জীবন আগে। ওরা যা চায়, যাকে চায় তাদেরকে নিয়েই ভালো থাকুক। আমরা আর বাঁচবো কদিন? সৈকতকে নিয়ে যেহেতু সকলের মনে এত দ্বিধা, তা আমি নিজেই আয়ের সাথে কথা বলবো। তানভীর ভাইয়ের সাথে সহমত প্রকাশ করে বলল, ঠিক বলেছো ভাইয়া। সৈকতের ফ্যামিলির সাথে কথা বলার আগেই আয়ের সাথে কথা বলে নেওয়া জরুরি। আহেনের কথার মাঝে আমি কেমন যেন ইঙ্গিত খুঁজে পাচ্ছি। আমার মনে হচ্ছে ও কিছু বোঝাতে চাচ্ছে, যা আমরা বুঝতে পারছি না। আবির খানিকটা চিন্তিত ভঙ্গিতে বলল, আমি 2 দিনের মধ্যেই আহিয়ার সাথে কথা বলবো। ছোট আবু, তুমি আমাদের সাথে বসলে না কেন? আদিবার কথা শুনে সামনের সিট থেকে ত্রিধা ঘাড় ঘুরিয়ে বলল, ফেরার সময় তোর সাথে বসবো। এবার আহিয়া আদিবাকে বুঝিয়ে বলল, আমরা সবাই যদি পিছনে বসি ভাইয়ার কি একা একা লাগবে না? আদিবা জিজ্ঞাসা মাত্র মাথা নাড়িয়ে বলল, হুম। তারপর কিছু একটা ভেবে আবারও বলল, তাহলে আহিয়ানকে একটা বউ খুঁজে দাও। ওর কথা শুনে ত্রিধার চোয়াল হা হয়ে গেছে। তারপর চোখ ছোট ছোট করে বলল, তোর মতো বোন থাকলে আর শত্রুর দরকার হবে না। আদিবা কি বুঝলো কে জানে, হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল। সেটা দেখে ত্রিধার রাগ যেন আরও মাথাচাড়া দিয়ে উঠল। আহিয়া মিটিমিটি হাসছে। অবশেষে আহিয়ান গাড়ির স্টিয়ারিং ঘুরতে ঘুরতে বলল, আদিবা, আমার জন্য একটা মেয়ে দেখতো। তোকে একটা ভাবি এনে দিব। সে তোকে অনেক আদর করবে। আদিবা খুশিতে খিলখিলিয়ে হেসে বলল, সত্যি বলছো ভাইয়া? আমাকে অনেক আদর করবে? আমাকে চকলেট এনে দেবে? আয়ান মুচকি হেসে বলল, হুম, দেবে। ত্রিধা কটমট করে বলল, আই আপু, তুমি এই বিচ্ছুকে থামাও বলছি। আহিয়া মৃদু হেসে আদিবাকে বলল, আমরা কি তোকে চকলেট এনে দিই না? তাহলে ভাবির কাছ থেকে চকলেট কেন লাগবে? আদিবা বায়না ধরে বলল, আমার ভাবির কাছ থেকেই চকলেট লাগবে। অতঃপর আহিয়ানকে ডেকে বলল, এই আহিয়ান, আমাকে কি একটা ভাবি এনে দিবে? তারপর আমি ভাবির কাছ থেকে চকলেট নিব। ত্রিধা আহিয়ানের দিকে তাকিয়ে রাগে ফুসফুস করছে, কিন্তু এসব দেখে আহিয়ানের বেশ মজাই লাগছে। তাই পিছনে হালকা তাকিয়ে বলল, দেব। এই কথা শুনে ত্রিধা আহিয়ানের পায়ের পেশিতে চোরা একটা চিমটি মারল। ছেলেটা মৃদু আর্তনাদে বলল, উফ, আদিবা, আমি বুঝি ভুল করে গাড়ির মধ্যে শাঁকচুন্নিকে তুলে নিয়ে এসেছি। আদিবা এই কথা শুনে ভয় পেয়েছে বেশ। আহিয়াকে চাপটে ধরে বুকে মুখ গুজে ভয়ার্ত কণ্ঠে বলল, কোথায় শাকচুন্নি ভাইয়া? ওর কাণ্ড দেখে উপস্থিত সকলেই হেসে দিল। ত্রিধার আগে কটমট করছে, সুযোগ পেলেই বোধহয় আহিয়ানকে কামড়ে দেবে। এদিকে আহিয়া কথার ফাঁকে চুপি চুপি রেহানকে বারবার কল দিচ্ছে। ফোনটা এখনও বন্ধ। ভাইকে সরাসরি জিজ্ঞাসা করতেও পারছে না যে সে রেহানের সাথে যোগাযোগ করেছে কিনা। উপরে উপরে হাসি খুশি থাকার চেষ্টা করলেও ভিতরে ভিতরে তার খুব ভয় হচ্ছে। ওদের গাড়িটা ঢাকা মাওয়া রোডে এগোচ্ছে। রাস্তার দুই পাশে লাইটের ঝাপটা। দূর আকাশ জুড়ে গোলাপি ও নীল আলো ছায়া মিশে থাকা বিকেল। কিন্তু গাড়িটার ভেতরের পরিবেশ খুব জমজমাট উত্তেজনাময়। ত্রিধা এখনও গাল ফুলিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। পিছনের সিটে বসে আহিয়া আর চোখে মাঝে মাঝে দেখছে। তার হাত দুটো কাঁপছে। প্রতিবারই ফোনটা তুলে আঙুলের ফাঁস দিয়ে দেখছে। কোনো নোটিফিকেশন নেই। রেহানের নাম্বার এখনও বন্ধ। আহিয়ান স্টিয়ারিং ধরে রেখেই লক্ষ্য করছে সকল ভাবভঙ্গি। অতঃপর আহিয়ার উদ্দেশ্যে বলল, কি নিয়ে এত ভাবছিস? তেমন কিছু না ভাইয়া। রেহানের সাথে আমার যোগাযোগ হয়েছে, ও আসছে। কথাটা শোনা মাত্রই আহিয়া বড় একটা শ্বাস ফেলল। তারপর ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া, তুমি তো সবটাই শুনলে। সৈকত সামনের মাসে দেশে আসছে। তো? না মানে, আমার খুব ভয় হচ্ছে। পরিবারের সবাই রেহানকে মানবে তো? সংসার কি তুই করবি নাকি তোর পরিবার করবে? আহিয়া একটু আমতা আমতা করে বলল, না মানে।
আয়ান স্টিয়ারিং সামনের দিকে ঘুরিয়ে বলল, মানে কি? আমি যেটা বলছি সেটার উত্তর দে। ত্রিধা হলো ভাই বোনের মাঝে নির্বাক দর্শক। আদিবা গাড়িতে ঘুমিয়ে পড়েছে। আহিয়া এবার ত্রিধার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি সংসার করব। আহিন এবার সরাসরি কণ্ঠে বলল, তাহলে তুই মানলেই হয়েছে। কিন্তু ভাইয়া, আমি তো পরিবারের অনুমতি ব্যতীত রিহানের সাথে সংসার শুরু করতে চাই না। আহিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, বাকিটা রিহানকে ভাবতে দে। মাওয়াঘাট পৌঁছাতে পৌঁছাতে চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পদ্মের ধারে পৌঁছাতেই বাতাস যেন এক ধাক্কায় সকলের সকল টেনশন দূর করে দিল। নদীর জলে সন্ধ্যার নরম কমলা রঙের ছায়া পড়েছে। দূরে পদ্মা সেতুর বিশাল লাইনটা আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছে। আহিয়া আদিবাকে ঘুম থেকে জাগালো। কাঁচা ঘুম ভাঙতেই মেয়েটা মুখটা প্রথমে কাঁদো কাঁদো করলো, তারপর গাড়ি থেকেই নামতে একটা চিৎকার দিল, দেখো ভাইয়া, নদী, এত বড় নদী। আহিয়ান আদিবার হাতটা ধরে আহিয়া ও ত্রিধাকে নিয়ে নিরাপদে এগিয়ে গেল সামনে। পদ্মর সামনে নানা রকম খাবার স্টল বসেছে। সব থেকে বেশি চোখে পড়ছে ভাপা পিঠা, ইলিশ ভাজা, চটপটি, ফুচকা ও বিভিন্ন ধরনের গ্রিলের দোকান। পদ্মের বাতাসে ভেসে আসা ধোঁয়ার গন্ধ যেন মুহূর্তেই মন ভালো করে দেয়। ত্রিধা পদ্মর ধারে হাত মেলে চোখ বন্ধ করে জল নিঃশ্বাস নিচ্ছে। আহিয়াকে বলল, এত সুন্দর মনে হয় কতদিন পরে শ্বাস নিলাম। আহিয়া এখনও ফুরফুরে হতে পারছে না। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। আহিয়ান আদিবার ছোট্ট হাতটা মুঠোবন্দি করে ধরে তাকিয়ে আছে ত্রিধার দিকে। কালো ড্রেসে মেয়েটাকে দুর্দান্ত সুন্দর লাগছে। আজ হিজাব বাঁধেনি। খোলা চুলগুলো নদীর বাতাসে অবাধ্য ন্যায় উঠছে। এখন কি আহিয়ানের উচিত না মেয়েটাকে ঠাঁটে একটা চড় মারা? ওকে এত সুন্দর কে হতে বলেছে? ত্রিধা চট করে বলল, আহিয়া আপু, ইচ্ছে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যাই। আয়া এতক্ষণের মন খারাপ দূরে সরিয়ে ত্রিধার উদ্দেশ্যে বলল, হুম, তুই এখানে থেকে যা, আর আমার ভাই তোর সাথে সন্ন্যাসী হয়ে যাক। কথাটা শোনা মাত্রই ত্রিধা পিছনে ঘুরে এক নজর আহিয়ানের দিকে তাকালো। আহিয়ান ভাইয়ের দিকেই তাকিয়ে আছে। উনি আজকে কালো শার্ট পরেছেন। শুধু আজকে বললেই ভুল হবে, লোকটা সবসময় কালো কালার পরে। দুজনের ড্রেস ম্যাচিং হওয়ায় ত্রিধা মুচকি হাসল। তখনই আদিবার দৌড়ে এসে হেঁচকে উঠালো, ওই দেখো, নদীর উপরে আলো জ্বলছে। ভাইয়া, আমরা ওইদিকে যাব। পদ্মা সেতুর লাইটগুলো তখন জ্বলছে আকাশের বুকে তারার মালার মতো। চারজন কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু ওই দৃশ্য দেখল। বাতাসে হালকা ঠান্ডা ও নদীর শব্দ, সব মিলিয়ে অন্যরকম একটা শান্তি। ঠিক তখনই আহিয়ান ত্রিধার হাতটা ধরে বলল, চল, আমরা ওই দিক থেকে ঘুরে আসি। আহিয়ানের এক হাতে আদিবা, অন্য হাতে ত্রিধা। আহিয়া এখনও আনমনে দৃষ্টিতে তাকিয়ে আছে নদীর টলটলে পানির দিকে। ত্রিধা আহিয়ানকে কিছু বলার চেষ্টা করল। তখনই আহিয়ান বলল, চোখ মুখ দিয়ে আর একটা কথা বের করবি না। আয়া আনমনে বেশ কিছুক্ষণ ধরে কিছু একটা ভাবছিল। তখনই পেল খুব কাছে কেউ একজন এসে ঘেঁষে দাঁড়িয়েছে। আয়া এক পলক ঘুরে দেখল ভাইয়া, ত্রিধা, আদিবা কেউ আশেপাশে কোথাও নেই। তারপর অন্য পাশে তাকিয়ে দেখল রিহান চুপচাপ নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে হালকা ক্লান্তি, কিন্তু সেই পরিচিত গভীর তাকানো, যেটা দেখলে আয়ার হৃৎপিণ্ড যেন থেমে যায় মুহূর্তে। আয়া নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। মুহূর্তটা যেন সময় থামিয়ে দিয়েছে। রিহান এখনও কিছু বলছে না, কিন্তু আহিয়া নিজেকে স্থির রাখতে পারল না। দীর্ঘ দুশ্চিন্তা, অস্থিরতা সব একসাথে ভেঙে বেরিয়ে পড়ল চোখ মুখে। সে রিহানের দিকে ঘুরে দাঁড়ালো। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কোথায় ছিলেন আপনি? ফোনটা বন্ধ ছিল কেন? আমার মতো একজন ফোন বন্ধ থাকলেই বা কি? রিহান, আপনি এভাবে বলছেন কেন? হ্যাঁ, ভুল বলেছি। আমার কিন্তু মনে হয় না আমি কারো জীবনে গুরুত্বপূর্ণ কেউ। আহিয়া অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপর আচমকা রিহানকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। তারপর ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আই এম সরি রিহান, সরি ফর এভরিথিং। আমি আপনাকে মানসিকভাবে কোনো প্রেশার দিতে চাইনি। বিশ্বাস করুন, আপনি তখন বিজনেস নিয়ে ভীষণ টেনশনে ছিলেন, তাই আর আমি টেনশন বাড়াতে চাইনি। কিন্তু আহিয়ার দীর্ঘ কথা শুনেও রিহান এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। সেটা দেখে আহিয়া সোজা হয়ে দাঁড়ালো। দু হাতে রিহানের গাল আঁকড়ে ধরে বলল, এই রিহান, এই, সরি বলছি তো। রিহান এখনও কোনো প্রতিক্রিয়া দেখালো না। শান্ত দৃষ্টিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। আহিয়া আবারও বলল, আপনি আমার সাথে কথা বলবেন না তো? আপনি এমন করলে কিন্তু আমি ফ্যামিলির কথায় সত্যি সত্যি সৈকতকে বিয়ে করে ফেলবো। রিহানের মেজাজ এবার প্রচণ্ড গরম হলো। আচমকা শক্ত হাতে আয়ার গাল দুটো চেপে ধরল। তারপর রাগান্বিত কণ্ঠে বলল, তোকে আমি ভালোবেসে ফেলেছি আইয়া। তোর প্রতি আমি বেশি অন্ধ হয়ে গেছিলাম মনে হয়। তাই তো আমার থেকে কথা লুকোতে শিখেছিস। আর আমি বুঝতেই পারিনি তুই আমাকে ফেলে অন্য কাউকে বিয়ে করার পরিকল্পনা সাজাচ্ছিলে।
আমাকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করিস না, আমি তোকে সত্যিই মেরে দেব। রিহানের শক্ত হাতে থাকায় আহিয়ার চোখ মুখ দিয়ে যেন রক্ত উঠে এসেছে। রিহান মেয়েটার গাল ছেড়ে দিয়ে দুহাতে মুখ ঢেকে ঢেকে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্থির করার চেষ্টা করছে। এদিকে আহিয়া অনবরত কেঁদেই যাচ্ছে, চোখ দিয়ে অঝরে ধারায় পানি পড়ছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি সেই শান্ত সৃষ্ট রিহান। রিহানকে এত রাগে আহিয়া কখনো দেখেনি। কম বেশি যতবার ওদের মধ্যে রাগারাগি হয়, কথা কাটাকাটি হয়, রিহানই সবসময় সরি বলেছে। তাছাড়া আহিয়া কষ্ট পাবে এমন কোনো কিছু রিহান করেনি। কিন্তু আজকে রিহানের রাগান্বিত রূপটা দেখে মেয়েটা রীতিমতো ভয় পেয়ে গেছে। রিহান এতক্ষণে কি করেছে? হুঁশ ফিরে পেতেই আয়াকে জড়িয়ে ধরে চোখে মুখে অনবরত চুমু দিতে লাগলো। তারপর ভেজা কণ্ঠে বলল, সরি আয়া পাখি, তোমার মুখে অন্য ছেলের নাম শুনে নিজেকে শান্ত রাখতে পারিনি। তুমি শুধু আমার, আমার মানেই আমার। আয়া আরও কয়েকটা কাশি দিয়ে রিহানের বুকে মুখ গুজে হামাও করে কেঁদে দিল। রিহান চারপাশে এক নজর দিল। দূর দূরান্তের বহু লোক দাঁড়িয়ে পদ্মার হাওয়া উপভোগ করছে। এর মাঝে কেউ কেউ এদিকেও তাকাচ্ছে, কিন্তু হালকা আলো আঁধারে ওদিকে কারো নজরে পড়ছে কিনা তা জানা নেই। এই পাখি, কান্না থামাও প্লিজ। আমি ভুল করেছি তো, নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। বিশ্বাস করো, রাগ কন্ট্রোল করতে পারবো না বলেই ফোন বন্ধ করে রেখেছিলাম, কিন্তু তোমার ভাই আমাকে জোর করে এখানে আনিয়েছে। কান্নার দাপট কিছুটা কমে আসতে আয়া রিহানকে ছেড়ে নদীর দিকে তাকিয়ে দাঁড়ালো। শরীর এখনও মৃদু মৃদু কাঁপছে। রিহান নিজের চুল নিজেই খামচে ধরল। আয়াকে আঘাত করার মতো কোনো ইচ্ছেই তার ছিল না, কিন্তু মেয়েটা কেন বলল সৈকতকে সে বিয়ে করে নেবে? তার এত বছরের ভালোবাসার কি কোনো মূল্য নেই? এই মেয়েটা তো তার জীবন, ওকে ছাড়া কি সে বাঁচতে পারবে? তখনই নিজের ভেতর থেকে উত্তর এলো, না, কখনোই না। আয়াকে ছাড়া রিহান বাঁচবে না। প্রয়োজনে ওই মেয়েকে মেরে সে নিজেও মরবে, তবু অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। সহ্য করা কখনো সম্ভব না। রিহান আহিয়াকে নিজের দিকে ফেরালো। মেয়েটা চুপচাপ নিজের দিকে তাকিয়ে আছে। রিহান গাল দুটো হাতের আজলায় নিয়ে দৃষ্টি ঘোরালো চোখ মুখে। ফর্সা মেয়েটার চোখ, গাল, নাক লাল হয়ে আছে। চোখ দুটো ফুলে ছোট ছোট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সারাদিন কেঁদেছে। রিহান মৃদু কণ্ঠে বলল, তুমি আমাকে আগে কেন জানাওনি আয়া পাখি? যদি কোনো কারণে আমি তোমাকে হারিয়ে ফেলতাম, তখন কি হতো? আমি তোমাকে নিয়ে একটু রিস্ক নিতে চাই না। আয়া কিছু বলছে না, চুপচাপ চোখ নত করে আছে। সেটা দেখে রিহান আবারও বলল, এই আয়া পাখি, প্লিজ কথা বলো। আমি ভুল করেছি তোমাকে আঘাত করে, আর কখনো হবে না এমন। প্লিজ কথা বলো। সরি বললাম তো। আহিয়া এখনো চুপচাপ। রিহান এবার ওকে ছেড়ে দাঁড়িয়ে এক হাত চেপে ধরে বলল, রাগ করে থাকবে? থাকো, কথা বলবে না তো? বলার প্রয়োজন নেই। তবে আজ এই মুহূর্তে তুমি আমার সাথে কাজে অফিসে যাবে। তোমাকে নিয়ে আমি একটু রিস্ক নিতে পারবো না। আজকে বিয়ে করে তোমাকে ঘরে তুলব, তারপর কি হয় না হয় পরে দেখা যাবে। এই কথা শুনে আহিয়া তড়িৎ বেগে মাথা তুলে তাকালো। রিহান ওর হাতটা ধরে কয়েক কদম এগিয়ে যেতেই আহিয়া থমকে থেমে গেল। অতঃপর ভেজা কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান যত তাড়াতাড়ি সম্ভব। আমি এখন ভাইয়ের সাথে বাড়ি যাব। এই বিষয়ে আর কোনো আলোচনা করতে চাই না। বলে রিহানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে হাঁটল লোকালয়ের দিকে। রিহান পিছু পিছু গিয়ে ওর পথ আটকে দাঁড়ালো, কিন্তু আহিয়া ওর দিকে তাকাচ্ছিল না। রিহান ওর হাতটা নিজের হাতে নিয়ে ছোট্ট করে দুটো চুমু দিয়ে বলল, কতবার সরি বলবো? আচ্ছা, এখন বিয়ে করতে হবে না। সব দোষ, সব ভুল আমার। এখন তো একটু কথা বলো। আমি জানি বাড়িতে গিয়ে তুমি ফোন বন্ধ করে রাখবে, আমার সাথে কোনো যোগাযোগ করবে না। দেখো, দেশের বাইরে যখন ছিলে তখন এসব পাগলামি আমার সহ্য হয়েছিল, কিন্তু এখন, এখন কিন্তু হবে না। কিন্তু এখন ফোন বন্ধ করে রাখলে মাঝরাতে আমি তোমার বাড়ি চলে যাব। ফোন বন্ধ করব না, এখন আমাকে যেতে দিন। প্রমিস করছো? হুম। চকলেট, চিপস, জুস খেয়ে আয়নের আঙুল ধরে হাঁটছিল আদিবা। তখনই হঠাৎ বলল, ভাইয়া, আমার পা ব্যথা করছে, আমাকে কোলে নাও। আয়ান ছোট বোনকে কোলে নিল। তারপর এক হাতে তার হাতটা শক্ত করে ধরে পদ্মর পাড় দিয়ে হাঁটছিল সামনের দিকে। পদ্মের স্নিগ্ধ বাতাসে ত্রিধার চুলগুলো এলোমেলো উঠছে। আয়ান আলতো হাতে সামনে আসা চুলগুলো কানের পিছনে গুঁজে দিল। মেয়েটা মিষ্টি হাসল। সেটা দেখে আহিয়ান নিচেও হাসল। আদিবাকে কোলে নেওয়ার সাথে সাথে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। ত্রিধা আয়ানের এক বাহুতে জড়িয়ে ধরে পায়ে পা মিলিয়ে হাঁটছে সামনের দিকে। মাঝে মধ্যে অদ্ভুত একটা আনন্দ হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। হঠাৎই আহিয়ান বলল, ত্রিধা।
হুম, আমাদের একটা মেয়ে বাবু হলে কেমন হয় বলতো? কথাটা কর্ণঘোরে পৌঁছানো মাত্র মেয়েটা লজ্জায় লাল হয়ে উঠেছে। শরীরটা মৃদু কেঁপে উঠল। অতঃপর কাঁপা কণ্ঠে ছোট্ট করে একটা জবাব দিল। ভালো। আমার একটা ড্রিম আছে জানিস? কি? একদিন আমি, তুই আর আমাদের মেয়ে একসাথে হাত ধরে সমুদ্রের পাড়ে হাঁটব। ত্রিধা মুচকি হাসল। আয়ান ভাইয়ের কথাগুলো শুনতে মাঝে মধ্যে অদ্ভুত ভালো লাগা কাজ করে। অতঃপর কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে পড়ল। কিন্তু সেই দিন আসতে অনেক দেরি। আয়ান ওর ঠোঁটের ফাঁকে শক্ত করে আঙুল চেপে ধরে বলল। কেন? ত্রিধা ভাবলেশীন কণ্ঠে জবাব দিল। আমার পড়ালেখা শেষ হতে আরও অনেক সময় বাকি। জানি, তবে অত বছর ওয়েট করতে পারবো না। এই বছরটা গেলেই মামার কাছ থেকে তোর হাতটা চেয়ে নেব। তারপর শুধু তুই আর আমি, আর মাঝে থার্ড পার্সন কেউ আসবে না। ত্রিধা মুচকি হেসে বলল। তাহলে আমাদের মেয়ে? আয়ান নিজের হাত মুখে বন্দি করে ত্রিধার নরম হাতে একটা চুমু দিয়ে বলল। আরে পাগলি, ও আমাদের অংশ। তাহলে থার্ড পার্সন কেন হবে? আমি তো ওই হাসান সালার কথা বলেছি। হাসান আপনার সালা হয় কবে থেকে? যেদিন থেকে তুই আমার বউ হয়েছিস। মানে হাসান আমার ভাই? আয়ান আবার মৃদু মাথা ঝাঁকিয়ে বলল। হুম। ত্রিধা এবার খিলখিলিয়ে হেসে দিল। ত্রিধা। আয়ানের ডাকে ত্রিধা ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে জিজ্ঞেস করল। কি? মাশাল্লাহ, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। নামাজ পড়ে তো আল্লাহর কাছে দোয়া করে বলতে পারিস এই 1 বছরটা যেন তাড়াতাড়ি পার করিয়ে দেয়। ত্রিধা ভ্রু কুঁচকে বলল। সুন্দর থেকে 1 বছরে পার করে দেওয়ার কি আছে? আহিয়ান নদীর দিকে তাকিয়ে কিঞ্চিত মুচকি হাসল। মেয়েটা এখনো বোকাই রয়ে গেছে। একে আর কি কি শেখাতে হবে আল্লাহই জানে। তখনই ফোনে মেসেজ টিউন বেজে উঠল। আহিয়ান ত্রিধার হাত ছেড়ে পকেট থেকে ফোন বের করল। দেখলো রিহান মেসেজ দিয়েছে। তাই ত্রিধার উদ্দেশ্যে বলল। চল ফিরে যাই, রিহান আহিয়া গাড়ির সামনে ওয়েট করছে। অতঃপর ওরা ফিরে এলো রিহানদের কাছে। ফিরে এসে মাওয়াঘাটের ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে পদ্মার মাছ দিয়ে ডিনার করল। ত্রিধা মহাখুশি। নিজের পছন্দের ইলিশ মাছকে যখন কেটে কুটে ভাজা করতে দেখল। আহিয়া অনেকটাই চুপচাপ ছিল। তবে আহিয়ানের সামনে রিহান ওকে যত্ন করে প্লেটে খাবার তুলে দিচ্ছে। এটা দেখে ত্রিধার অনেক ভালো লাগছে। অবশ্য আহিয়ান ভাই নিজে ওকে যত্ন করে মাছের কাঁটা বেছে দিয়েছে, যখন যা প্রয়োজন সামনে এগিয়ে দিচ্ছে। অবশেষে রাত 10টায় ওরা বাড়ি ফিরে এলো। খানবাড়িতে সকাল শুরু হয় খুব শান্তিভাবে। ফজরের আজান শেষ হতেই ভোরের আলো ধীরে ধীরে বাড়িতে ঢুকে পড়ছে। জানলার পর্দার ফাঁক দিয়ে নরম আলো পড়ছে মেঝেতে। রাতের নিস্তব্ধতা ভেঙে দূর থেকে ভেসে আসছে পাখির ডাক। বারান্দায় টবে রাখা গাছগুলো রাতের শিশিরে ভিজে আছে। পাতাতে জমে থাকা শিশির বিন্দুগুলোতে সকালের সোনালি আলো পড়ে ঝলমল করছে। হালকা বাতাসে পর্দাগুলো নড়তেই ঘরের ভেতরটা আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। কিচেনের দিক থেকে ভেসে আসছে হাঁড়ি পাতুলের টুংটাং আওয়াজ, চুলায় আগুন জ্বালানোর আওয়াজ। কোথাও কোনো বিরক্তি নেই, শুধু দিনের শুরুটা ধীরে ধীরে জেগে ওঠার অনুভূতি। তেমন একটা সুন্দর দিন খানবাড়ির মহিলাদের ব্যস্ততা দিয়েই শুরু হয়েছে। বন্যা, মেঘ ও রায় ফজরের নামাজ পড়েই আজকে কিচেনে ঢুকেছে। সময়ের সাথে ওদের সাথে যোগ হয়েছে হালিমা খান, মালিহা খান ও আকলিমা খান। ওনারা যত সম্ভব ওদের সাহায্য করার চেষ্টা করছে। একদিকে মেহমানদের আয়োজন, অন্যদিকে বাড়ির সকলের নাস্তা। সব মিলিয়ে কিচেনে ব্যস্ত পরিবেশ। আজকে হাসানের পরিবারের পাশাপাশি ত্রিধা ও আদিবার নানু বাড়ি থেকেও লোক আসছে। তাছাড়া আলী আহমেদ খান ওনার একমাত্র বোন মাহমুদা খানকেও দাওয়াত করেছেন। জুয়ের সূত্রে আবির মেহেদির পরিবারকেও দাওয়াত করেছেন। তবে মেহেদির আব্বু আম্মু জানিয়েছে বিয়ের ব্যস্ততার কারণে তারা আসতে পারবে না। মেহেদি এবং মিসকা আসবে। এদিকে মাহমুদা খান জানিয়েছে একই কারণে তারাও আসতে পারবে না। মিম, আরিফ সাথে জুঁই যাবে। জুয়ের কথা শুনে ত্রিতা অনেক খুশি হলেও মিশকার কথা শুনে রাগ হচ্ছে। সে জানে না বড় বাবা কেন মেহেদির ফ্যামিলিকে দাওয়াত করতে গেল। এহসানের বন্ধু ও জুয়ের ফিয়ান্সে হিসেবে মেহেদিকে আসতে বললেই পারত। শুধু শুধু মিশকার ঝামেলাটা বাড়িতে আসছে। এত মানুষের রান্না বলে আবির চেয়েছিল বাইরের রাঁধুনি দিয়ে রান্না করতে। তবে বাড়ির 3 বউ বলল তারাই সবটা ম্যানেজ করবে। সকাল থেকে রান্নার কাজে সকলেই প্রচুর ব্যস্ত। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান চা খেতে খেতে টিভি দেখছে। পাশে এসে বসলো আবির। আদি ড্রয়িং রুমে খোলা স্পেসে মেয়েকে নিয়ে খেলছে। তানভীর সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। দিদার আম্মু, 2 কাপ কফি দিয়ে যাও। রান্নার মাঝে বন্যা হয়তো একটু বিরক্ত হলো, কিন্তু মুখে কিছু বলল না। চুপচাপ কফির জন্য গরম পানি বসালো। তখনই নিচে নামলো আহিয়া। আহিয়াকে দেখে বন্যা ডাকল। আহিয়া, একটু এদিকে আসবে। আয়া কিচেনের কাছাকাছি গিয়ে বলল। কি হয়েছে মামুনি? বন্যা ট্রেতে 2 কাপ কফি তুলে দিয়ে বলল। আমি একটু ব্যস্ত আছি, কফিগুলো তোমার পাপা ও মামাকে দিয়ে দাও। তখনই কোথা থেকে দৌড়ে এলো ত্রিধা। হাঁপাতে হাঁপাতে বলল।
আমাকে দাও মাম্মা, আমি পাপাকে দিয়ে দিচ্ছি। আহিয়া ট্রেটা ধরেছে ভেবে বন্যা ট্রেটা ছেড়ে দিল, আর ত্রিধা ধরেছে দেখে আহিয়া ট্রেটা ছেড়ে দিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ত্রিধা শক্ত করে ধরার পরেও কীভাবে যেন পড়ে গেল, যার কারণে গরম কফি ছিটকে পড়ল মেয়েটার পায়ে। ত্রিধা আ বলে চিৎকার দিল। ওর চিৎকারে মুহূর্তে যেন হাসি খুশি পরিবেশটা ভারী হয়ে উঠল। এক মুহূর্তের জন্য সবাই থমকে গেছে। রান্নাঘরের নারীরা কিছু পোষার আগেই তানভীর ও আবির ছুটে এসেছে। ইতিমধ্যে ত্রিধা পায়ে হাত দিয়ে বসে পড়েছে। তানভীর ছুটে এসে মেয়ের পায়ের যন্ত্রণা কমানোর জন্য অনবরত ফুঁ দিতে লাগলো। আবির ফ্রিজ থেকে বরফ নামিয়ে আনলো। বন্যা যেন এখনও নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই ত্রিধার চারিপাশে ছোটোখাটো একটা ভিড় তৈরি হলো। পুরো বাড়ির সবাই ওর আশেপাশে জমে আছে। আচমকা কী ঘটেছে বুঝে ওঠার সাথে সাথেই বন্যা মেঘের কাছে বসে হু হু করে কেঁদে উঠল। ত্রিধার পায়ে সঙ্গে সঙ্গে বড় বড় ফোসকা পড়েছে। সেটা দেখে বন্যার কান্না আরও যেন বাড়ছে। তানভীর এক নজর তাকালো সেদিকে। ইচ্ছে করছে বড় একটা ধমক দিয়ে ওর কান্না বন্ধ করে দিই। মেয়ের চেয়ে বেশি মেয়ের মা কান্না করছে। এমনিতেই তো সারাদিন মেয়েকে কত বকতে থাকে। তবে তানভীর কিছুই বলল না। মেঘ বন্যাকে সরিয়ে আবিরের হাত থেকে বরফ নিয়ে আস্তে আস্তে ওর পায়ে ঘষে দিল। ত্রিধা এখনও কান্না করছে অনেক। নিচে তো শোরগোল শুনে আহিয়ান তৃতীয় তলার করিডোর থেকে নিচে তাকালো। দেখলো ড্রয়িং রুমে সবাই একত্র হয়ে দাঁড়িয়ে আছে। মামনি ও ত্রিধা কান্না করছে। আহিয়ান সঙ্গে সঙ্গে ছুটে এলো। আহিয়াকে সরিয়ে আহিয়ান সামনে গেল। দেখলো ত্রিধার পা অনেকটা পুড়ে গেছে। ছেলেটা কিছুই বুঝতে পারছে না, তাই সকলের মুখের দিকে এক নজর তাকালো। তখনই আহিয়া কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, ভাইয়া, ত্রিধার পায়ে 2 কাপ গরম কফি পড়েছে। আবির ভিড় থেকে সরে গিয়ে ডক্টরকে কল দিল। আহিয়ান তানভীরের উদ্দেশ্যে বলল, মামা, ওকে রুমে নিয়ে যাই। বাবা ডক্টরকে কল দিয়েছে, হয়তো উনি এখনই চলে আসবেন। তানভীর মাথা নেড়ে সম্মতি দিতেই আহিয়ান ওকে পাঁজাকোলা করে তুলে হাঁটা দিল তৃতীয় তলার দিকে। ওর পিছু পিছু মোটামুটি বাড়ির সকলেই গেল। আহিয়ান সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ত্রিধাকে বুকের সাথে চেপে ধরল। ত্রিধা এতক্ষণে কান্না বন্ধ করে লক্ষ্য করল আহিয়ান ভাইয়ের হার্ট অনেক দ্রুত বিট করছে। এবার ত্রিধা নিজেও আহিয়ানের বুকে লেপ্টে চোখ বন্ধ করে রইল, কিন্তু শান্তিতে স্থির হলো না। কয়েক মিনিট পরে ওকে বিছানায় শুয়ে দেওয়া হলো। মনে না যাওয়া সত্ত্বেও এতক্ষণ ধরে কলাট খামচে ধরা হাতটা আলতো করে আহিয়ান ভাইকে ছেড়ে দিল। আহিয়ান ত্রিধাকে শুয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াতেই মিনিট খানেক পর সকলে এসে হাজির হলো। বন্যা মেয়েকে উতলা কণ্ঠে জিজ্ঞেস করল, অনেক জ্বালা করছে মা তোর? ডক্টর চলে আসবে এক্ষুনি, ওষুধ লাগালেই জ্বালা পোড়া কমে যাবে। আহিয়ান পাপার থেকে ডক্টরের ফোন নাম্বার নিয়ে আবারও কল দিল। তার মিনিট পাঁচেকের মাথায় ডক্টর খানবাড়িতে চলে আসলো। ত্রিধার পা ড্রেসিং করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে গেল। প্রেসক্রিপশন হাতে আহিয়ান এক মুহূর্ত দেরি করেনি। বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়েছে মেডিসিন আনতে। ত্রিধা একবার ঘড়ির দিকে তাকালো। বেলা অনেক হয়ে গেছে, তাই সকলের উদ্দেশ্যে বলল যার যার কাজে যেতে। সে এখন ভালো আছে। শুধু আহিয়া থাকলো ওর কাছে, আর সবাই একা একা চলে গেল ড্রয়িং রুমের দিকে। বাড়ির বউরা আবারও কাজে হাত লাগালো। আলী আহমেদ খান চিন্তিত স্বরে বলল, এহসানের বাড়ি থেকে আজই লোক আসবে, আর আজকে মেয়েটার এমন হতে হলো। ওনার কথার পরিপ্রেক্ষিতে আবির বলল, দুর্ঘটনার কি কোনো সময় আছে আব্বু? দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। যেহেতু অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, সেহেতু আজকে শুয়ে থাকিস, আর নিচে নামার দরকার নেই। এহসানের ফুফি নয় উপরে গিয়ে দেখে আসবেন। তানভীর সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে ভাইয়া, আমার মেয়েকে আর কষ্ট করে নিচে নামার প্রয়োজন নেই। যার ইচ্ছে উপরে গিয়ে দেখা করে আসবে। রাকিব ও রিহান মুখোমুখি সোফায় বসে আছে, আর একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে রিয়া। সকলের মুখ থমথমে হয়ে আছে। রিয়া একবার স্বামীর দিকে তাকাচ্ছে, আর একবার ছেলের দিকে। ওর এই সময় কাকে সাপোর্ট করা উচিত নিজেই জানে না। ছেলে বলছে খানবাড়ি মেয়ে হাইয়াকে বিয়ে করতে চায়, আর ছেলের আব্বু বলছে এটা সম্ভব নয়। যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাও সেটা বলো। কিন্তু রিহান সেটা মানতে নারাজ। ও আহিয়াকেই বিয়ে করবে। রাকিব কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবারও বলল, তুই কি আমার কথা বুঝতে পারছিস না রিহান? আরও 1 বছর আগে আহিয়ার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে আছে। আব্বু, তুমি বোধহয় আমার কথা বুঝতে পারছো না। আমি আহিয়াকে আরও 3 বছর আগে থেকেই পছন্দ করি। এই যে আমাকে এত সাকসেস দেখছো, সবই ওর জন্য। যাতে তোমার বন্ধু বলতে না পারে তার মেয়েকে বিয়ে করার যোগ্যতা আমার নেই। কিন্তু রিহান, তুই অনেক দেরি করে ফেলেছিস। এই বিষয়টা আমাকে আরও অনেক আগেই জানানোর প্রয়োজন ছিল। আবির সৈকত আহিয়ার বিয়েটা নিয়ে অনেক এগিয়েছে। আমার জানা মতে সামনের মাসে সৈকত দেশে আসবে, তখনই ওদের বিয়ের আয়োজন শুরু হবে। তুই ওকে ভুলে যা। আবিরের কাছে তোর জন্য আহিয়াকে আমি কিছুতেই চাইতে পারবো না। রিহান সেন্টার টেবিলের উপরে থাকা ফুলদানিটা জোরে টেবিলে বাড়ি মেরে উঠে দাঁড়ালো। মুহূর্তে ঝমঝম শব্দে কাঁচের টেবিলটা ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। ওর এমন কর্মকাণ্ডে রিয়া কেঁপে উঠেছে। রিহানের দাদা দাদি নিজের রুম থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু রাকিব এখনও স্থির দৃষ্টিতে ছেলেকে দেখছেন। রিহান আব্বুর দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, অসম্ভব। ওর বিয়ে হলে আমার সাথেই হবে।
প্রয়োজন হলে খান বাড়ি থেকে তুলে এনে বিয়ে করব, তাও আমার ওকেই লাগবে। ঠাস! এটা একটা স্ল্যাপ, মানে পড়েছে একঘা ভালো মতো। শব্দে পুরো ড্রয়িং রুম স্তব্ধ হলো। আব্বুর হাতের শক্ত চড়ে রিহান গালে হাত দিল। উপস্থিত সকলেই নির্বাক। সঙ্গে সঙ্গে রাকিব ছেলেকে আরও একটা চড় মারল। তারপর কঠোর কণ্ঠে বলল, তুই আমার ছেলে ভাবতেই লজ্জা হচ্ছে। আমি ছোটবেলা থেকে তোকে এই শিক্ষা দিয়েছি? বাপের সামনে গুন্ডাগিরি দেখাস? অন্য বাড়ির মেয়েকে তুলে আনবি, তাই না? কোথায় তুলে আনবি? আজকের পর থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। তোর মনের ভেতর এই অতিরিক্ত বাড়াবাড়ির কারণে যদি আবিরের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়, তাহলে আমি তোকে ত্যায্য করব। রিয়া স্বামীর সামনে থেকে ছেলেকে সরাতে চাইল, কিন্তু রিহান এখনও চুপচাপ তাকিয়ে আছে আব্বুর দিকে। মিনিট কয়েক স্থির থাকার পর রিহান হনহন করে চলে গেল নিজের রুমের দিকে। রাকিব সোফায় বসে দু হাতে মুখ রেখে ঘন ঘন শ্বাস ফেলছে। রিহানের দাদি এগিয়ে এসে কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই রাকিব সকলের উদ্দেশ্যে কর্কট কণ্ঠে বলল, এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। সবাই সবার রুমে যাও। রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। ছেলেটা যে একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসে সেটা তার অজানা নয়। তবে মেয়েটা যে আহিয়া সেটা রিয়া জানত না। রিহানের আব্বুর মুখ থেকে সে অনেকবার শুনেছে আহিয়ার বিয়ে নিয়ে কথা। আবির ভাইয়ের অনেক স্বপ্ন মেয়ের বিয়ে নিয়ে, সেটাও রিয়া জানে। মাঝে মধ্যে রিহানের আব্বুর মুখ থেকে সব গল্প শোনা হয়। সেদিক দিয়ে ভাবতে গেলেই হঠাৎ কিভাবে বলবে রিহানের আব্বু, কিভাবে বা বলবে আবির তোর মেয়েটার বিয়ে ভেঙে দে, আমার ছেলের সাথে বিয়ে দে। তবে আহিয়াকে তার অনেক ভালো লাগে। মেয়েটা অনেক শান্তশিষ্ট। যদি অন্য কোথাও বিয়ে ঠিক না হতো, তাহলে তারা এক মুহূর্ত ভাবত না লক্ষ্মী মেয়েটাকে নিজের ছেলের বউ করে ঘরে নিয়ে আসতে। কিন্তু পরিস্থিতি এখন এমন যে ছেলে বা ছেলের আব্বু কাউকে সে কিছু বলতে পারছে না। দাদু ভাই, কই যাও? রেহানের দাদির আর্তনাদে সকলের সিঁড়ির দিকে তাকালো। দেখলো লাগেজ হাতে ছেলেটা বেরিয়ে যাচ্ছে। রিয়া ছুটে গেল ছেলের দিকে। কই যাস আব্বা তুই? যাস না বাবা, আমার এই রাইখা যাস না। আমি তোর আব্বুকে বোঝাবো, আবির ভাইয়ের কাছে তাকে নিয়ে যাব। তুই আমাদের রেখে যাস না। রিহান চুপচাপ মায়ের কথা শুনল, কিছু বলল না। কিন্তু রাকিব থমথমে কণ্ঠে বলল, ওকে যেতে দাও রিহানের আম্মু। বাইরে বের হয়ে দেখুক দুনিয়াটা কতটা কঠিন। কয়েক পয়সা জমাতে জানে বলে কি একা থাকতে পারবে? বাবা মায়ের আশ্রয় ছিল বলে বড় বড় কথা বলছে। ওর যেদিকে ইচ্ছা যাক, তোমাকে যেতে দাও। রিয়ার কান্নার শব্দ ইতিমধ্যে বেড়ে গেছে। ছেলেকে জাপটে ধরে বলল, যাস না বাবা, সব ঠিক হয়ে যাবে। রিহান মায়ের দিকে তাকিয়ে চোখের পানি মুছে বলল, ভালো থাকো আম্মু, নিজের এবং অন্য যত্ন নিও। আমি আসছি। বলেই রিহান হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। রিয়া অনেক চেষ্টা করে ছেলেকে আটকাতে না পেরে সদর দরজার সামনের ফ্লোরে বসে পড়ল। রেহানের দাদি অনবরত ছেলেকে গালমন্দ করছে রিহানকে চড় মারার জন্য। এদিকে বয়স্ক মা ধমকাচ্ছে, অন্যদিকে বউ ছেলের জন্য কাঁদছে। রাকিব কাউকে কিছু না বলে চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। আহিয়া এখনও তিধার কাছে বসে আছে। তাই বন্যা ওদের দুই বোনের নাস্তা উপরে নিয়ে গেল। নাস্তা করা শেষ হলে দুই বোন যখন গল্পে ব্যস্ত, তখনই দরজায় টোকা শুনে ওরা পেছনে তাকালো। দেখলো আহিয়ান হাতে মেডিসিন নিয়ে দাঁড়িয়ে আছে। আহিয়া ভাইকে দেখে ত্রিধার থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আহিয়ান ত্রিধার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, ব্যথা একটু কমেছে? ত্রিধা মৃদু মাথা নাড়িয়ে বলল, হুম। নাস্তা করেছিস? হ্যাঁ। অতপর আহিয়ান একটা পানির গ্লাস ত্রিধার দিকে এগিয়ে দিয়ে বলল, মেডিসিনগুলো খেয়ে নিবি, তাহলে কমে যাবে। ত্রিধা পানির গ্লাসটা হাতে নিতে আয়ান আপন মনে প্যাকেট থেকে ওষুধগুলো খুলতে লাগলো। ত্রিধা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, শুনুন। হুম। কি হয়েছে আপনার? কিছু না। তাহলে এমন করতেছেন কেন? কেমন? মনে হচ্ছে আমার উপর রেগে আছেন। আয়ান মেডিসিনগুলো হাতে দিয়ে বলল, খেয়ে নে। মেয়েটা চুপচাপ মেডিসিনগুলো খেলো। ওর মেডিসিন খাওয়া শেষ হতেই আহিয়ান চলে যাচ্ছিল, কিন্তু ত্রিধা হাত ধরে আটকে বলল, কি করেছি আমি? এমন করছেন কেন? আয়ান বোধহয় নিজেকে আর সামলাতে পারল না। ঠাস করে চড় মারল সে মেয়েটার গালে। আকস্মিক কর্মকাণ্ডে ত্রিধা হতবাক, গালে হাত দিয়ে টলটলে চোখে তাকিয়ে আছে। অতপর আহিয়ান মৃদু কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, তোর এত বড় সাহস কে দিয়েছে নিজের পা পোড়ানোর? তোর কি মনে হয় সবার মতো আমাকেও বোকা বানাবি? কিছু বুঝবো না ভেবেছিলে? আহিয়ানের তিক্ত কথায় ত্রিধা ফুঁপিয়ে কেঁদে উঠল, কিন্তু আহিয়ানকে ছাড়ল না। বিছানায় বসে থাকা অবস্থায় আহিয়ানকে জড়িয়ে ধরে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, সরি আহিয়ান ভাই, এতটা পুড়ে যাবে আমি ভাবতে পারিনি। আমি শুধু চেয়েছিলাম হালকা একটু লাল হয়ে যাক পাটা, তাহলে এই উছিলায় আর নিচে যেতে হবে না, কিন্তু না চাইতে অনেকটা পুড়ে গেছে। আহিয়ান চুপচাপ দুহাত শক্ত করে দাঁড়িয়ে আছে।
রাগে তার শরীর এখনও কাঁপছে। ইচ্ছে করছে এই মেয়েটাকে ঠাঁটিয়ে আরও একটা থাপ্পড় মারতে। কিন্তু ছোট্ট টিয়া পাখির মতো তার একটা বউ, এই বউকে আরেকটা থাপ্পড় মারলে জ্ঞান হারাবে নিশ্চিত। তাই এই মুহূর্তে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করাই উত্তম। তীথা কাঁদতে কাঁদতে আবার বলল, বিশ্বাস করুন, আমি ভাবতেও পারিনি এত বেশি পুড়ে যাবে। এবার আহ্যান গম্ভীর কণ্ঠে জবাব দিল, গরম কফি কি তোর কথা মতো শরীরের চামড়া পোড়াবে? তুই বলবি অল্প পোড়াতে আর কফি অল্প পুড়িয়ে দেবে? বিষয়টা হাস্যকর না? ত্রিধা এবার আহ্যানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্রমিস করছি আর কখনো এমন করব না। প্লিজ আপনি রাগ করবেন না। আহ্যান এবার নিজেকে স্থির করে ওর মাথায় হাত তুলে দিয়ে বলল, এইবারেই শেষ। খবরদার আর দ্বিতীয়বার যদি এরকম কর্মকাণ্ড করিস তাহলে আমার মতো খারাপ আর কেউ হবে না। ত্রিধা হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, ঠিক আছে, আর হবে না। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। এখন রেস্ট কর, আমি রুমে যাই। না, আপনি এখানে থাকুন, আমার একা ভালো লাগবে না। আয়ান নিজের কাছ থেকে ত্রিধাকে ছাড়ি দিয়ে বলল, ছাড়, কেউ দেখে ফেলবে। ত্রিধা এবার ভদ্র মেয়ের মতো আয়ানকে ছেড়ে বসল। আয়ান ত্রিধার মুখের সামনে আসা চুলগুলো কানের পিছনে গুঁজে দিতে দিতে বলল, এখানে এভাবে বসে থাকলে বিষয়টা খারাপ দেখাবে। তার চেয়ে ভালো আমি রুমে যাই, দুজনের টেক্সটে কথা হবে। ত্রিধা এবার মাথা নাড়িয়ে সম্মতি জানালো, ঠিক আছে। বেলা 11টা। আরিফ, মিম, জুঁই, উষা খানবাড়িতে ঢুকলো। অনেকদিন পর বাপের বাড়িতে এসে মিম অনেক খুশি। এসেই আম্মু, বড় আম্মু, মামনি সবাইকে জড়িয়ে ধরল। মেঘ তো রান্নাঘরের সকল কাজ ফেলে বোনের সাথে দেখা করতে চলে আসলো। ওর সাথে সাথে এসেছে বন্যা ও রায়। আরিফ সকল মামাদের সাথে কুশল বিনিময় করলো। আবির, তানভীর ও আদির সাথে গল্প করতে বসেছে। উষা তো এসেই আদিবার সাথে ছোটাছুটি করতে শুরু করে দিয়েছে। জয়ী সকলের সাথে কুশলাদি বিনিময় করে মালিয়া খানকে জিজ্ঞাসা করল, দাদু ভাই, ত্রিধা ও আহিয়া আপু কই? মালিয়া খান একটু মন খারাপ করে বলল, দুজনেই একসাথে ত্রিধার রুমে আছে। ত্রিধার পা পুড়ে গেছে কিছুক্ষণ আগেই। ওনার মুখে এমন কথা শুনে আরিফ ও মিম আঁতকে উঠল। মিম এগিয়ে এসে চিন্তিত কণ্ঠে বলল, বড় আম্মু, এখন কি অবস্থা? আর কিভাবে এমন হয়েছে? মালিয়া খান কিছু বলার আগেই বন্যা এসে বলল, তোমার ভাতিজিকে কি আল্লাহ এক মুহূর্ত শান্তি দিয়েছে? সারাদিন দৌড়াদৌড়ি আর লাফালাফির ভিতরেই থাকে। তেমনি লাফাতে লাফাতে 2 কাপ কফি পায়ে ফেলেছে। আরিফ এগিয়ে এসে বলল, ডক্টর কাছে নিয়েছেন ভাবি? বাড়িতে ডক্টর এনেছিলাম ভাই, এখন পায়ে ব্যান্ডেজ করা, নিজের রুমে শুয়ে আছে। জুই এই কথা শুনে দৌড় দিল 3য় তলার দিকে। অতপর আরিফ ও মিমও গেল সেই দিকে। ত্রিধা! জুয়ের ডাক শুনে শোয়া থেকে উঠে বসল ত্রিধা। হাত থেকে ফোনটা বালিশের নিচে রেখে মিষ্টি কণ্ঠে হেসে বলল, এখন এলি? আমার কথা বাদ দে, আগে বল তুই এখন কেমন আছিস? আমি তো বিন্দাস আছি। পা পুড়িয়ে পঙ্গু হয়ে ঘরে বসে আছিস আর বলছিস বিন্দাস আছিস? ত্রিধা হেসে বলল, এটা কোনো ব্যাপার না। জুই আজমকা কিছু একটা খেয়াল করে বলে, এই, তোর গালে কি হয়েছে? ত্রিধার সঙ্গে সঙ্গে গালে হালকা ঘষাতেই বলল, কই, কিছু হয়নি তো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি লাল হয়ে আছে। ত্রিধাবার বুঝতে পেরে আমতা আমতা করে বলল, না মানে, এতক্ষণ এক সাইড হয়ে শুয়েছিলাম, তাই হয়তো গালে লাল হয়ে গেছে। জুই চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। তখনই রুমে প্রবেশ করলো আরিফ ও মিম। ওদের শব্দ পেয়ে আহিয়া এসেছে। মিম এগিয়ে এসে দেখলো আদরের ভাতিজি বালিশের উপর ব্যান্ডেজ করা পা নিয়ে বসে আছে। ত্রিধা ফুফিকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে বলল, কেমন আছো ফুফি? এখন এসেছো? এই তো এখনই আসলাম। তোর এই অবস্থা কেমন করে হলো? আর বলো না, কোথা থেকে যেন 2 কাপ কফি উড়ে এসে আমার পায়ে পড়ল। তুই বড় হবি কবে? ত্রিধা কিছুটা বিচক্ষণ ভঙ্গিতে বলল, আর কত বড় হব? আমি তো তোমার থেকেও লম্বা। আমি হাত পায়ে বড় হওয়ার কথা বলিনি, বুদ্ধিতে বড় হবি কবে? ও, সেটা বলবে তো, সামনের বছর হব ভাবছি। আরিফ চুপচাপ ওদের দুজনের কাণ্ড দেখছে। আরিফকে দেখে ত্রিধা ভদ্র মেয়ের মতো কুশলাদি বিনিময় করছে। তখনই ওর রুমে প্রবেশ করলো ত্রিধার নানা নানি। ত্রিধা খুশিতে চিৎকার দিয়ে বলল, নানু ভাই! ত্রিধার নানি নাতিনের কাছে এগিয়ে গিয়ে বসল। অতঃপর কাতর কণ্ঠে বলল, তুই একটু সাবধানে চলাফেরা করতে পারিস না? নিচে সকলের কাছে তোর কথা শুনলাম, সবাই বলছে তুই নাকি কারো কথা শুনিস না। এত বড় হয়ে গেছিস এখনও কথা শুনিস না? উফ নানু ভাই, সকলে মিথ্যে কথা বলছে। আমি ভালো না খারাপ সেটা তুমি জানো। ওর কথা শুনে সকলে হেসে দিল। ত্রিধা ওর নানু নানির উদ্দেশ্যে বলল, মামা মামি আসেনি? তুই জানিস হৃদের ঘোরাঘুরি সব অনেক, তাই বউ বাচ্চা নিয়ে আজকে সিলেটে গেছে ঘুরতে। ত্রিধা খানিকটা মন খারাপ করে বলল, আগামীকাল যেতে পারতো না?
এবার মামা আসলে আমি আর কথাই বলবো না। ওর নানা হাসল। তখনই ত্রিধার নানি আয়ার দিকে তাকিয়ে বলল, এটা তাসফিয়া না? আয়া এগিয়ে এসে বলল, জি নানু ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কত বড় হয়ে গেছিস, তোকে আমি চিনতেই পারিনি। তুই নিজেও তো এগিয়ে আসিসনি। তুমি তিধার সাথে কথা বলছিলে, তা আমি চুপ করেছিলাম। তাসফিন কই? কত বছর হয়ে গেছে দেখি না তোদের। ভাইয়া রুমে আছে নানু ভাই। ওকে গিয়ে বল আমি ডাকি। জুই ত্রিধার কানে গিয়ে ফিসফিস করে বলল, তাসফিয়া ও তাসফিন কে? ত্রিধা মুচকি হেসে বলল, জন্মের পর বাবা নাকি আয়াবু আয়ান ভাইকে আদর করে এই নাম দিয়েছিল, তাসফিন খান ও তাসফিয়া খান। পাপা এখনও ওদের এই নামেই ডাকে। তবে বাড়িতে সবাই আহিয়া ও আহেন বলেই ডাকে, তাই ওই নামটা কম শোনা যায়। জুই বুঝধারের মতো বলল, ও। এদিকে মিম ও আরিফ ত্রিধার নানির সাথে টুকটাক কথা বলছে। আয়ান রুমে প্রবেশ করে দেখলো অনেক লোক। ছেলেটা এক মুহূর্তের জন্য ভ্যাপাচাকা হয়ে গেছে। মিম ও আরিফ এগিয়ে এসে ভাইপোর সাথে কুশলাদি বিনিময় করলো। তারপর তারা দুজনেই বেরিয়ে গেল। আয়ান এগিয়ে গিয়ে ত্রিধার নানিকে সালাম করলো। অতপর মৃদু হেসে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। ত্রিধার নানি তো বিশ্বাসই করতে পারছে না এটা তাদের সেই ছোট্ট তাসফিন। তারপর নানা নানি আয়ানের সাথে অনেক কথাই বলল, টুকটাক হাসি তামাশা করলো। আয়ান শুধু হ্যাঁ হুঁ বলছে আর মাথা নাড়ছে। এসব দেখে ত্রিধা মিটিমিটি হাসছে। ত্রিধা নানুর কাছে জুয়ের পরিচয় দিল। উনি যখন শুনল জুয়ের সামনের সপ্তাহে বিয়ে, শ্বশুরবাড়ি ও স্বামীকে নিয়ে অনেক কথাই জিজ্ঞাসা করল। জুই যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করছে। ওইদিকে আদিবার নানা নানি ও খালামণি এসেছে। আদিবার মায়েরা দুই বোন। বড় বোন হলো রাইসা ইসলাম রায়, যে বর্তমানে খানবাড়ির ছোট বউ। আর ছোট বোনের নাম রেহানা ইসলাম রিঙ্কি। রিঙ্কির বাগদান সম্পন্ন হয়েছে বছরখানেক আগে। এখনও শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়নি, তবে খুব শীঘ্রই ওদের অনুষ্ঠান করা হবে। রিঙ্কি খানবাড়িতে ঢুকেই আদিবাকে জড়িয়ে ধরে কোলে নিল। অতপর ভাগ্নিকে আদর করতে লাগলো। তার জন্য কোনো দিকে কোনো খেয়াল নেই। খানবাড়ির সকলে ওনাদের সাথে কুশলাদি বিনিময় করল। রায় এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। আদি এগিয়ে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করল। আদিবা খালামণির কোলে উঠে ত্রিধার পা পুড়ে যাওয়ার গল্প বলছে, তাই রিঙ্কি ওকে কোলে নিয়ে গেল ত্রিধাকে দেখতে। বন্যা কাজের ফাঁকে ফাঁকে মেয়েকে গিয়ে দেখে আসছে। সকলের ব্যস্ততা দেখে মিম আজ নিজে গিয়ে আরিফের জন্য কফি করে নিয়ে আসলো। আরিফ কফিতে একটা চুমুক দিয়ে মিমের উদ্দেশ্যে বলল, উষার আম্মু। বলুন। ত্রিধার মামা, না মানে কি যেন নাম, ওইটা আসেনি? আপনি কি বন্যা বৌমনির ভাই হৃদের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, হৃদ আসেনি? না। আলহামদুলিল্লাহ, বাঁচা গেল। তার সাথে দেখা হলে তো আমার বউ আমাকে চেনেই না। আপনি কি কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ বলেছি, কফিটা অনেক ভালো হয়েছে। মিম মুচকে এসে চলে গেল। আরিফ এবার বেশ জোরেই বলল, এই জন্যই লোকে বলে বউয়ের কথা শুনলে নেয়ামত, আর না শুনলে কেয়ামত। এদিকে আবির এসে মেঘকে বলল এহসানরা কাছাকাছি চলে এসেছে। বন্যা সেই অনুযায়ী সবাইকে নিয়ে কাজ গুছিয়ে নিল। বন্যা ও রাই কাজে সহযোগিতা করায় বাবা মাকে সময় দিতে পারছে না, তাই তারা কর্তাকর্তীদের সাথে আড্ডা দিচ্ছে। বন্যা কিছুক্ষণ আগে এসে মেয়েকে ড্রেস পরার জন্য তাড়া দিয়ে গিয়েছে, কিন্তু ত্রিধা সেদিকে ভ্রুক্ষেপ না করেই জুই ও আয়ার সাথে গল্প করছে। মাঝে মধ্যে আয়ানকে টেক্সট করছে। জুইয়ের সাথে মেহেদির কথা হয়েছে, তাই জুই ত্রিধা ও আহিয়াকে জানালো মেহেদিরা বেশ কাছেই চলে এসেছে। ত্রিধা কি ভেবে যেন মুচকি হাসল। ওর হাসি দেখে আয়া ওকে জিজ্ঞেস করল, কিরে, পাগল টাগল হইলি নাকি? আহিয়ার কথা শুনে ত্রিধা বলল, আমি কেন পাগল হতে যাব? আজকে বাড়িতে কত মানুষ আসছে, পাগল হলে তারা হবে। আহিয়া চোখ ছোট ছোট করে বলল, মনে মনে কি খিচুড়ি পাকাচ্ছিস বলতো? ত্রিধা শয়তানি হাসি দিয়ে বলল, কিছু না। রিহান বাসা থেকে বের হয়ে অফিসে চলে আসছে। অফিসে একটা রেস্টরুম আছে, সেখানেই আছে। ঈদের কারণে 10 দিন অফিস বন্ধ। এই 10 দিন একটা ব্যবস্থা করেই ফেলবে। রিয়া গত 3 ঘন্টায় বহুবার কল করেছে। রিহান কল ধরে শুধু সান্ত্বনা দিচ্ছে। নিজের অশান্ত মন নিয়ে তার মাকে সান্ত্বনা দিয়ে বলছে কান্নাকাটি না করতে। রিয়া তার বড় কল করছে, জিজ্ঞেস করছে কোথায় আছে। মায়ের অশান্ত মন কি আর মানে? রিহান যতই সান্ত্বনা দিক, তবুও রিহান তাকে বলেছে রিহান তার অফিসে আছে। রিহানের আজকে সকাল থেকে আহিয়ার সাথেও তেমন কথা হয়নি। আজকে খানবাড়িতে মেহমান আসবে, রিহান সেটা জানে। তাই রিহান নিজেও আহিয়াকে তেমন কল করেনি। আহিয়া এখনও জানেই না যে রিহান বাড়ি ছেড়েছে। জানলে এতক্ষণে কী করতো মেয়েটাই জানে। এদিকে দুপুর না হতেই খানবাড়িতে এসে পৌঁছালো মন্ত্রীর ছেলে, মন্ত্রীর ছেলের বউ, মন্ত্রীর মেয়ে, নাতি নাতনি, মেহেদি ও মিসকা। মন্ত্রীর মেয়ের এক ছেলে এক মেয়ে। মেয়ের নাম ইলমা, বয়স 18। ছেলের নাম ইরহাম, বয়স 15।
ওনারা খানবাড়িতে এসে পৌঁছাতেই পিছন পিছন আরও একটি গাড়ি আসলো, যাতে মন্ত্রী সাহেব ফলমূল ও গিফট পাঠিয়েছে। খানবাড়ির গেটের খানবাড়ির গেটের সামনে আসতেই বাড়ির পুরুষরা ওনাদের এগিয়ে আনতে গেল। খানবাড়ির আতিথেয়তায় ওনারা এখন মুগ্ধ। আবির, তানভীর, আদি, আরিফ ওদেরকে এনে শোভায় বসালো। এহসান এসেই সকলকে সালাম দিয়ে সকলের সাথে কুশল বিনিময় করল। ওকে দেখলে মনেই হচ্ছে না প্রথম এসেছে। অনেক বিনয়ী স্বভাবের। মেঘ, বন্যা ও রায় কিচেন থেকে এসে সবার সাথে দেখা করে গেলেও মেঘের চোখ এখনও ড্রয়িং রুমে থাকা আবিরের দিকে। মেঘের জোরাজুরিতে আবিরের পছন্দের সাদা কালারের শার্ট পরা হলো না। মেঘের পছন্দে আকাশি কালারের শার্ট পরেছে। মেঘের মধ্যে সাদা শার্ট পরলে তাকে সুন্দর দেখায়, তা আজকে সাদা শার্ট পরতে দেয়নি, ঘড়িও পরতে দেয়নি। আজকে ঈদের পরের দিন, আশেপাশে মিষ্টি হাওয়া লেগে আছে। আবির চায় না এই সময় মেঘ গাল ফুলিয়ে বসে থাকুক, তাই মেঘের পছন্দের আকাশি কালারের শার্ট প্যান্ট পরে বসে আছে। মেঘ যদি পারত সবার মধ্যে এসে আবিরের চুলগুলো এলোমেলো করে দিয়ে যেত। কথাগুলো ভাবতেই আবিরের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলল। গত 24 বছরে ঠিক এমনটাই করে এসেছে। শুধু আদরের বউ দেখে কিছু বলতে পারে না, কিছু বললেই বলে দূরে বাপের বাড়ি নেই দেখে যেতে পারে না। শুধু এতটুকুই নয়, পরে দেখা যাবে অন্য রুমে গিয়ে ঘুমিয়েছে। তার কথা একবারও ভাববে না। তার থেকে ভালো বউয়ের কথা মতো চলাই ভালো। মেহমানদের সামনে টুকটাক নাস্তা দিতে সবাই খেতে শুরু করলো। এহসানের ফুফি সবাইকে দেখে শুধু আবিরকে বারবার বলছে, আবির ভাইয়া প্লিজ আপনি ওদের সাথে নাস্তা করুন। আবির বারবার মানা করা সত্ত্বেও উনি বারবার বলেই যাচ্ছেন। বারবার যেহেতু বলছে, আবির ভদ্রতার খাতিরে বিস্কিট হাতে নিল। তানভীর আবিরের অবস্থা বুঝতে পেরে মিটমিট হাসছে। বেচারা আবির না পারছে উঠে যেতে, না পারছে বসে থাকতে। অতঃপর এহসানের ফুফি তানভীরের উদ্দেশ্যে বলল, তানভীর ভাইয়া আপনার মেয়ে কোথায়? ওর সাথে কথা হলো না, ওকে ডাকুন। তানভীর বলল, তোমরা নাস্তা করো, একটু পর তোমাদেরকে ওর সাথে দেখা করতে নিয়ে যাব। আসলে আমার মেয়েটা একটু অসুস্থ তো, তাই নিচে নামেনি। অসুস্থ শোনার সাথে সাথে এহসান জিজ্ঞেস করল, কি হয়েছে ত্রিধার? সকালবেলা পায়ে গরম কফি পড়েছে। এই কথা শুনে এহসানের ফুফি জিজ্ঞেস করল, এখন কেমন আছে? ও কোথায় থাকে? ওর রুম কোথায়? তানভীর বলল, আলহামদুলিল্লাহ ভালো আছে। নাস্তা শেষ করুন, তারপর আমি সবাইকে নিয়ে যাচ্ছি। মিসকার চঞ্চল মন এদিক সেদিক কাকে যেন খুঁজতেছে। হঠাৎই নজর গেল তৃতীয় তলার করিডোরে জুইকে দাঁড়িয়ে থাকতে দেখে। মিসকা মুচকি হাসল। তারপর দেখল তার ভাই নিচতলা থেকে তৃতীয় তলার দিকে যাচ্ছে। ইলমা চুপচাপ বসে আছে। তখনই হঠাৎ মিসকা বলল, ভাবিকে তৃতীয় তলায় দেখা যাচ্ছে, তৃতীয় তলায় যায়। মিসকার কথা শুনে সকলেই কম বেশি তাকালো। দেখল জুই দাঁড়িয়ে আছে। তাদেরকে এরকম তাকিয়ে থাকতে দেখে জুই কিছুটা ইতস্তত করল। মিসকা যেতে নেবে, তখনই ইলমা বলল, মিসকা কোথায় যাচ্ছ? আমিও যাব। অতপর মিসকা ও ইলমা গেল তৃতীয় তলার দিকে। মেহেদি এই সুযোগে সকলের চোখে আড়াল করে সিঁড়ি বেয়ে উঠে গেল। ছাদে জুই মেহেদির জন্য অপেক্ষা করছে। এদিকে তৃতীয় তলার এতগুলো রুমের দরজা খোলা আছে, সেগুলো দেখে ত্রিধার রুম বের করলো মিসকা ও ইলমা। ত্রিধাকে ওরা আগে দেখেনি কখনো, কিন্তু তার পায়ে ব্যান্ডেজ করা দেখে চিনে ফেলল। ত্রিধার পাশে আহিয়া বসে আছে। তারা মূলত কি নিয়ে যেন হাসাহাসি করছিল। তখনই ইলমা এগিয়ে এসে বলল, কেমন আছো ভাবি? ত্রিধা চোখ মেলে তাকিয়ে বলল, কে তোমার ভাবি? কোনো বিবাহিত মহিলাকে দেখতে পাচ্ছি না তো। ইলমা মিষ্টি এসে বলল, বিয়ে হয়নি তো কি হয়েছে? ভবিষ্যৎ আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হবে, তাই ভাবি ডেকেছি। ত্রিধা বলল, যাক, ভালো হয়েছে আমার স্বামীকে তুমি ভাই বানিয়ে নিয়েছো। তাছাড়া আশেপাশে তো চিল শকুনের অভাব নেই নজর দেওয়ার জন্য। ইলমা মিষ্টি হেসে বলল, তোমার কথা ঠিক বুঝলাম না আমি। ত্রিধা মৃদু হেসে জবাব দিল, বাদ দাও এসব। আহিয়া সবটা বুঝতে পেরে মিটমিটি হাসছে। ইলমা আহিয়ার দিকে তাকিয়ে বলল, আপনাকে তো ঠিক চিনলাম না বড় আপু। আপনি ত্রিধার কি হন? আহিয়া বলল, আমি মেহবুবা খান আহিয়া, এই বাড়ির বড় মেয়ে। মিশকা বলে উঠল, মানে মেহবুব খান আয়ানের বোন? ত্রিধা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, খবিস বেটি, খবিস বেটি বোনকে চেনে না, কিন্তু ভাইকে ঠিকই চেনে। আয়া মিশকার কথার জবাবে বলল, হ্যাঁ, আয়ান ভাই আমার বড় ভাই। মিশকা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। আহিয়াকে ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করল, আপু আপনার ভাই কোথায়? তার রুম কোনটা? ত্রিধা এসব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। অবশ্যই এমন কিছু যে হবে তা তার আগে থেকেই জানা ছিল। তাই মিশকাকে শাস্তি দেওয়ার প্ল্যান ও আগেই বানিয়ে রেখেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।